সালামু আলাইকুম। আমি ডক্টর রেহিনুমা আলম পূর্ণা, এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসাবে ঢাকা মেডিকেল কলেজে আছি। আজকে আপনাদের নেফ্রোলজি এন্ড ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এক্সাম ব্যাচে সবাইকে স্বাগতম। আমরা এমসিকিউ দিয়ে স্টার্ট করছি। কোশ্চেন 1, দেখেন কি বলছে যে ইউরিন অ্যানালাইসিস অফ মিসেস রাফিয়া শোস ডিপস্টিক টেস্ট পজিটিভ ফর হার ফর হেমাচুরিয়া ফলোইং মে be the suggested cause। আচ্ছা, এখন তার ডিপস্টিকে হেমাচুরিয়া আসছে মিসেস রাফিয়ার। এখন ফলোইং কি কি আমরা কারণে এই হেমাচুরিয়াটা পেতে পারি। আচ্ছা, এটা একটা বক্স থেকে নেওয়া কোশ্চেন, 18.9 নাম্বার বক্সে দেওয়া আছে। ফার্স্ট সেশন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনেও, যে কোনো ধরনের ইনফেকশনে আমরা অনেক সময় হেমাচুরিয়া পেতে পারি। কোনো ইউরিনারি ব্লাডার নিওপ্লাজম হলে পেতে পারি, এবং এসিলিতে আমরা জানি হেমাচুরিয়া হয়। ঠিক আছে, তাহলে এই তিনটা ক্ষেত্রে আমরা পাবো। আর র্যাবডোমায়ালাইসিস বা ভাস্কুলার হেমোলাইসিসে কোনো হেমাচুরিয়া আমরা পাবো না, বাট এখানে ব্রাউন ইউরিন পাবো। ঠিক আছে, দেখেন ইউরিন মাইক্রোস্কোপি থেকে নো রেড সেল, ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস আর হচ্ছে আপনার র্যাবডোমায়ালাইসিস, এই ক্ষেত্রে কোনো আরবিসি বা রেড সেল কাস্ট আপনি পাবেন না। আর এসএলইতে আমরা জানি যদি কিডনিকে ইনভলভ করে সেক্ষেত্রে আমরা হেমাচুরিয়া পেতে পারি। সো এখানে এ, সি আর ই এই তিনটা হচ্ছে ট্রু, বি আর ডি হচ্ছে ফলস। কোশ্চেন 2 তে চলে আসেন। এ 6-year-old বয় ইজ ইভালুয়েটেড ফর এক্সেসিভ থার্স্ট অ্যান্ড large volume of urine. His serum sodium 155, urine osmolarity 80 milliosmol per kg. During a water deprivation test, his urine টা হচ্ছে remains dilutes after desmopressin. Desmopressin দেওয়ার পর there is no significant change in the urine osmolarity. Following may be the cause of his disease. আচ্ছা, তাহলে এটা কি হবে? আমরা ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট, ডেসমোপ্রেসিন এগুলো কোথায় দেই? এগুলো দেই হচ্ছে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস আর হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসকে ডিফারেন্সিয়েট করার জন্য। এখন হচ্ছে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টে কি হবে? ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টে আপনার দুইটাতেই ইউরিন ডাইলুট থাকবে। ঠিক আছে, ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস আর হচ্ছে আপনার নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, দুইটাতেই ইউরিন থাকবে ডাইলেটেড। এখন ডেসমোপ্রেসিন দেওয়ার পরে যদি হচ্ছে আপনার ইউরিন অসমোলারিটি মোর দেন 50% বেড়ে যায়, তাহলে সেটা হবে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস। আর যদি ইউরিন অসমোলারিটিতে কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ না হয় আপনার রেসমোপ্রেসিন দেওয়ার পরে, less than 10% কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস বলবো। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে দেখেন যে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টে ইউরিন রিমেইনস ডাইলেট, তাহলে এটাতে আপনি আলাদা করতে পারছেন না যে পেশেন্টের কি ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস না নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। নেক্সট আমরা কি করলাম? নেক্সট হচ্ছে ডেসমোপ্রেসিন দিলাম। ডেসমোপ্রেসিন দেওয়ার পরে কি বলছে এখানে? দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট চেঞ্জ ইন দ্য ইউরিন অসমোলারিটি। তার মানে কি ইউরিন অসমোলারিটিতে তেমন কোনো চেঞ্জ হয় নাই। তাহলে যেহেতু চেঞ্জ হয় নাই, তাহলে আমাকে ধরে নিতে হবে এটা কি? নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসের কি কি কজ আছে আমরা এটা বক্স থেকে দেখছি, তাই না? বক্সে দেওয়া আছে হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালসিমিয়া, এই দুইটা থাকবে। সাথে হচ্ছে আপনার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস থাকতে পারে। যদিও হাইপোক্যালেমিয়াটা এই নেফ্রোজেনিকের আন্ডারে বলে নাই, বাট এন্ডোক্রাইনের একটা জায়গায় লেখা আছে যে আপনার হাইপারক্যালসিমিয়াতে আপনার নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হইতে পারে। ঠিক আছে, বা কজ হিসেবে আসতে পারে। নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস এর আন্ডারে কি কি যাবে দেখেন? রেয়ার ইনহেরিটেড মিউটেশন ইন দ্য ভেসোপ্রেসিন রিসিপ্টর অর অ্যাকোয়াপোরিন 2 জিন, নট 1 জিন। আর হচ্ছে ভেসোপ্রেসিন রিসিপ্টর অ্যান্টাগনিস্ট বা টলভেপটান, এটাও হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস করতে পারে। এছাড়া হচ্ছে লিথিয়াম, interstitial nephritis, hypokalemia, hypercalcemia, and transiently following recovery from the ATN or relief from urinary obstruction। একটা পেশেন্টের অ্যাকিউটিউলার নেক্রোসিস হচ্ছে, সেটা থেকে ট্রানজিয়েন্টলি পেশেন্ট যখন রিকভার করতে যাবে সেই স্টেজে গিয়ে পেশেন্টের নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হতে পারে। আর কোথায়? যখন একটা ইউরিনারি অবস্ট্রাকশন ছিল সেটাকে আমি রিলিভ করে দিলাম, সেই ক্ষেত্রেও পেশেন্টের নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি কি হবে? অ্যান্সার হচ্ছে
হাইপারক্যালেমিয়া ফলস, হাইপোক্যালেমিয়া হইলে ট্রু হইতো। তাহলে মিউটেশন দিয়ে একুইপরিন 1 না একুইপরিন 2 জিন, ঠিক আছে। আর ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ট্রু হবে, টলভেপটান ট্রু হবে, হাইপোক্যালেমিয়া ট্রু হবে। তাহলে বি সি ডি ই এই তিনটা হচ্ছে ট্রু, আর এ বি হচ্ছে ফলস, ঠিক আছে। কোশ্চেন 3-তে চলে যাই। Following statement are the true regarding the different stages of CKD. First symptom appear at GFR যখন 20 হয়ে যায়, এটা ট্রু। আমি বক্সটা দেখাচ্ছি। হাইপারটেনশন ফার্স্ট সাইন না, হাইপারটেনশন ফার্স্ট সাইন না, পেশেন্ট জেনারেলাইজড উইকনেস আর অ্যানিমিয়া নিয়ে আসবে প্রথমে, ঠিক আছে। এবং অ্যানিমিয়াটা কোন স্টেজে আসবে, স্টেজ 3 এ না স্টেজ 3 বি তে, নট স্টেজ 3 এ, ঠিক আছে। স্টেজ 3 বি তে গিয়ে পেশেন্টের অ্যানিমিয়া ডেভেলপ করবে। আর স্টেজ 5 ইজ ডিসক্রাইবড সিভিয়ার সিকিডি না, স্টেজ 4টা হচ্ছে সিভিয়ার সিকিডি হিসেবে ইয়া হয়। স্টেজ 3 বি তে হচ্ছে জিএফআর 30 থেকে 44 থাকবে, এটা ঠিক আছে। তাহলে এখানে এ নাম্বারটা ট্রু হবে, বি সি ডি হচ্ছে ফলস, ই নাম্বারটা ট্রু। আমরা যদি বক্স 18.3 তে দেখি, এখানে দেখেন যে 3 বি স্টেজ কত, 30 থেকে 44, এবং এখানে অ্যানিমিয়াটা হয় স্টেজ 3 বি তে গিয়ে। ফার্স্ট সিমটম অ্যাপিয়ার করে হচ্ছে জিএফআর যখন 20-এর নিচে চলে যায়, এবং স্টেজ 4টাকে কি বলা হচ্ছে, স্টেজ 4টাকে কিন্তু সিভিয়ার সিকেডি বলা হচ্ছে, ঠিক আছে। কোশ্চেন 4-এ চলে আসি। ফলোইং আর দ্য পোর প্রগনোস্টিক ফ্যাক্টর ইন গ্লোমেরুলার ডিজিজ, এটা ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি স্টার বক্স। এই বক্সটা একদম চোখ বন্ধ করলেই যাতে আপনাদের মাথায় আসে, এইভাবে করে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে ফিমেল সেক্স ফলস হবে, মেল সেক্স হলে ট্রু হইতো। তাছাড়া হাইপারটেনশন ট্রু। ট্রানজিয়েন্ট প্রোটিনিউরিয়া না, এখানে একটা সিভিয়ার এন্ড পারসিস্টেন্ট প্রোটিনিউরিয়া যদি থাকে তাহলে হচ্ছে সেটা পোর প্রগনোস্টিক ফ্যাক্টর ফর গ্লোমেরুলোনেফ্রাইটিস। তারপর হচ্ছে হেমাচুরিয়া না, হেমাচুরিয়া না। আর হচ্ছে টিউবুলো ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস অন রেনাল বায়োপসি, এটা ট্রু। তাহলে আমরা বক্সটা যদি দেখি, ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি স্টার বক্স, মেল সেক্স, hypertension, persistent and severe proteinuria, elevated creatinine at the time of presentation, rapid rate of decline in renal function, আর হচ্ছে tubulointerstitial fibrosis on renal biopsy, ঠিক আছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, বি আর ডি হচ্ছে বি আর ই হচ্ছে ট্রু, বাকি তিনটা হচ্ছে ফলস। কোশ্চেন 5-এ চলে যাই। A 27-year-old woman present to the emergency department with a 2-day history of fever, chills, and right-sided flank pain. She reports dysuria and urinary frequency for past week. Her temperature 38.9, মানে হচ্ছে 102 ডিগ্রি ফারেনহাইট, আর পালস হচ্ছে 108 per minute, blood pressure 108/66 millimeter of mercury. She was diagnosed as a case of acute pyelonephritis. আচ্ছা, ফলোইং আর দ্য ট্রায়াড অফ হার্ট ডিজিজ। আচ্ছা, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসে কি থাকবে আমরা জানি, পেশেন্টের হাই গ্রেড ফিভার থাকবে উইথ চিলস এন্ড রাইগর, সাথে হচ্ছে পেশেন্টের লোইন পেইন থাকবে, এবং পেশেন্টের রেনাল অ্যাঙ্গেলে টেন্ডারনেস থাকবে, তাই না। তাহলে এখানে এ সি আর ই হচ্ছে ট্রু। আমরা যদি টেক্সটটা খেয়াল করি, এখানে দেখেন কি দেওয়া আছে, লোইন পেইন সাথে ফিভার, আর হচ্ছে টেন্ডারনেস ওভার দা কিডনি বা রেনাল অ্যাঙ্গেলে টেন্ডারনেস থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পাইলোনেফ্রাইটিসের ট্রায়াড। কোশ্চেন 6-এ চলে আসেন। ফলোইং ডিজিজেস আর অ্যাসোসিয়েটেড উইথ রেনাল স্টোন ফরমেশন। আচ্ছা, রেনাল স্টোন ফরমেশনের জন্য কি কি ডিজিজ অ্যাসোসিয়েটেড, এটা আমরা বক্স 18.49 থেকে দেখবো। এটা হচ্ছে আপনাদের জন্য 5 স্টার বক্স, এটা খুব ভালো করে দেখবেন। এবং এটার মধ্যে কোন কোন ডিজিজ গুলা বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, হাইপার প্যারাথাইরয়েডিজম, তারপর হচ্ছে আপনার মেটাবলিক সিনড্রোম, নেফ্রোক্যালসিনোসিস, আইলিয়াল ডিজিজ বা ডিসেকশন, পলিসিস্টিক কিডনি ডিজিজ, সার্কোইডোসিস, ঠিক আছে, বা নিউরোজেনিক ব্লাডার, স্পাইনাল কর্ড ইনজুরিতে ভিটামিন ডি ইনক্রিজ হয়ে গেলেও হতে পারে। এছাড়া কি কি, কনজেনিটাল জেনথিনিউরিয়া, তারপর হচ্ছে রেনাল টিউবুলার এসিডোসিস কোনটাতে হয়, টাইপ 1, কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ রেনাল স্টোন ফরমেশন, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে, আলাদা করে ভোলা যাবে না। আর হচ্ছে অ্যানাটোমিক্যালের মধ্যে দেখেন মেডুলারি স্পঞ্জ কিডনি আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার হর্ষ কিডনি, ইউরেটারিক রিফ্লেক্স, এগুলো একটু দেখতে হবে। এই বক্সটা আপনাদের জন্য 5 স্টার, এটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন, এখান থেকে কোশ্চেন হয় ইনভিটেবিলি, হ্যাঁ। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আপনার হাইপোপ্যারাথাইরিজম না, যদি হাইপার প্যারাথাইরিজম হতো তাহলে এটা ট্রু অ্যান্সার হতো। এ নাম্বারটা ফলস, বি নাম্বার হচ্ছে আইলিয়াল ডিজিজ ট্রু, সার্কোইডোসিস ট্রু। ডিক্রিজ লেভেল অফ ভিটামিন ডি না, যদি ইনক্রিজ লেভেল অফ ভিটামিন ডি হয় তাহলে সেটা রেনাল স্টোন। কারণ কি, ভিটামিন ডি বেশি বেশি ক্যালসিয়ামটাকে অ্যাবজর্পশন করে দেয় বডিতে, এবং অ্যাবজর্পশন হয়ে গেলে কি হবে, ক্যালসিয়াম গুলো বডির
বিভিন্ন পার্টসে ডিপোজিট হয়ে ওখানে স্টোন ফর্মেশন করবে। আর পলিসিস্টিক কিডনি ডিজিজেও স্টোন ফর্মেশন হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে, বি সি ই তিনটা হচ্ছে ট্রু, বাকি হচ্ছে এগুলা এ আর ডি হচ্ছে ফলস। আচ্ছা, কোশ্চেন 7-এ চলে আসি। ফলোইং আর দ্য ইন্ডিকেশন অফ ডায়ালাইসিস ইন দ্য পেশেন্ট হ্যাভিং একেআই। আচ্ছা, একটা পেশেন্ট একেআই নিয়ে আসছে, তখন ওই পেশেন্টটাকে আমরা কখন ডায়ালাইসিস করব, ঠিক আছে? তাহলে এটা বক্স থেকেই নেওয়া। তাহলে একেআই পেশেন্টের যদি পেরিকার্ডাইটিস ডেভেলপ করে যায়, এটা একটা ট্রু, নট হাইপারটেনশন, ঠিক আছে? অ্যাকিউট পালমোনারি ইডিমা ডেভেলপ করলে আমরা পেশেন্টকে ডায়ালাইসিস করব। হাইপারক্যালেমিয়া ইরেসপেক্টিভ অফ ইসিজি ফলস, যদি হচ্ছে হাইপারক্যালেমিয়া ইসিজিতে পটাশিয়াম হচ্ছে পটাশিয়াম হচ্ছে 6.5, ওই ইসিজিতে যদি ব্রড কিউআরএস কমপ্লেক্স থাকে, সেই ক্ষেত্রে সেই পেশেন্টটাকে আমরা অবশ্যই ডায়ালাইসিসের জন্য পাঠাবো। এবং ব্লিডিং ডায়াস্তাসিস, কারো হচ্ছে ব্লিডিং টেন্ডেন্সি আছে, ঠিক আছে, যে ধরলেই ফ্রায়াবল ব্লিডিং হবে, তো ওই পেশেন্টকে আমরা কি করব, পেশেন্টকে ডায়ালাইসিসের জন্য পাঠাবো। তাহলে এ সি ই এই তিনটা হচ্ছে ট্রু। আমরা যদি বক্স 18.35 নাম্বারটা দেখি, এখানে দেখেন কি বলছে, যে ইউরেমিয়া সাথে অ্যাকিউটের ক্ষেত্রে যদি পেরিকার্ডাইটিস বা এনকেফালোপ্যাথি ডেভেলপ করে যায় এবং ফ্লুইডোপালের থেকে পেশেন্টের অ্যাকিউট পালমোনারি এডিমা, পটাশিয়ামটা হাই, সাথে ইসিজি চেঞ্জ হবে, ব্রড কিউআরএস কমপ্লেক্স আছে, এসিডোসিস সিভিয়ার, পিএইচ 7 < 7.1, হাইড্রোজেন আয়ন <79 যদি থাকে, আর পেশেন্টের যদি ব্লিডিং ডায়াস্টিস থাকে, ঠিক আছে, ডিউ টু ইউরেমিয়া অথবা ইউরিমিয়া ইনডিউসড প্লাটিলেট ডিসফাংশন, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে অবশ্যই একেআই পেশেন্টদেরকে আমাদেরকে ডায়ালাইসিস করতে হবে আর্জেন্ট ভাবে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার দিয়ে এটা পড়বেন। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এ সি আর ই হচ্ছে ট্রু, বি আর ডি ফলস। কোশ্চেন 8-এ চলে আসেন। 32-year-old man with progressive leg swelling over the past month, and he reports frothy urine but denies hematuria or recent illness. Blood pressure is re- uh, blood pressure is 148/92। এক্সামিনেশন করে দেখা গেলো পেশেন্টের বাইলেটারাল পিটিং ইডিমা আছে। ল্যাবরেটরি স্টাডি করে দেখা গেলো 3+ proteinuria on urine analysis, a 24-hour urine collection shows nephrotic range proteinuria 6.2 গ্রাম পার ডে। যেখানে আমরা 3.5 এর উপরে চলে গেলেই সেটাকে নেফ্রোটিক রেঞ্জ বলি, এখানে এই পেশেন্টের ক্ষেত্রে সেটা 6.2 গ্রামে চলে গেছে। সাথে পেশেন্টের সিরাম অ্যালবুমিনটা লো আছে, ক্রিয়েটিনিন হচ্ছে মাইল্ডলি এলিভেটেড, এন্ড রেনাল বায়োপসি করে দেখা গেল পেশেন্টের সেগমেন্টাল স্ক্লেরোসিস এন্ড হায়ালিনোসিস আছে ইনভলভিং some glomeruli with effacement of the podocyte food process on electron microscopy. Following are the common associated with this condition. আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখেন, এখানে বলছে সেগমেন্টাল স্ক্লেরোসিস আর হায়ালিনোসিস, এটা আমরা কই পাবো, রেনাল বায়োপসিতে পাবো হচ্ছে এফএসজিএস এর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এফএসজিএস এর সাথে অ্যাসোসিয়েটেড কি কি থাকবে, আমরা যে 5H দিয়ে মনে রাখছিলাম, তাই না? একটা হচ্ছে আপনার হিরোইন, তারপর হচ্ছে আপনার এইচআইভি, হেভি মানে হচ্ছে মরবিড ওবেসিটি, তারপরে হচ্ছে দেখেন হিলিং ফ্রম প্রিভিয়াস লোকাল গ্লোমেরুলার ইনজুরি, ঠিক আছে? তাহলে এটা কি এখানে হচ্ছে আপনার ডায়াগনোসিসটা হবে হচ্ছে আপনার ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, এবং সেটার কি কি অ্যাসোসিয়েশন আছে সেটা এখানে বলছে। তাহলে হিরোইন মিসইউজ একটা ট্রু হবে, এইচআইভিটা হচ্ছে ট্রু, আর হচ্ছে মরবিড ওবেসিটি ট্রু, ঠিক আছে? তাহলে পেনিসিলামাইন হেপাটাইটিস বি কিন্তু ফলস। তাহলে হেপাটাইটিস বি কার সাথে অ্যাসোসিয়েটেড থাকবে, আমাদের মেমব্রেনের মধ্যে বি আছে, হেপাটাইটিস বি ভাইরাসেও বি, সো মেমব্রেনাস নেফ্রোপ্যাথির সাথে হেপাটাইটিস বি ভাইরাসটা অ্যাসোসিয়েটেড থাকবে, ঠিক আছে? পেনিসিলামাইনও হচ্ছে আপনার মেমব্রেনাস নেফ্রোপ্যাথির সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে হেপাটাইটিস বি এবং পেনিসিলামাইন এই দুইটা কার সাথে অ্যাসোসিয়েটেড, মেমব্রেনাস নেফ্রোপ্যাথির সাথে অ্যাসোসিয়েটেড। এই বক্সটা আপনাদের জন্য যতগুলো ইনফিনিটি স্টার দিতে পারেন ততগুলো ইনফিনিটি স্টার দিয়ে নেন। এখান থেকে মিনিমাম 2টা কোশ্চেন তো থাকেই, ভাগ্য ভালো থাকলে এখান থেকে 3টা কোশ্চেনও হয়, প্রতি সেশনেই হয়, এবং খুবই ইম্পর্টেন্ট একটা বক্স। অ্যাসোসিয়েশন গুলো ইম্পর্টেন্ট, সাথে হচ্ছে আপনার কোনটাতে আপনি কি কি ইয়া পাবেন, বায়োপসি ফাইন্ডিং পাবেন, সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আপনাদের পার্ট অন পাসের জন্য। সো এই বক্সটাকে একদম মাথায় রাখতে হবে, ভোলা যাবে না কোনোভাবেই। কোশ্চেন 9-এ চলে আসি। ফলোইং ড্রাগস কজেস অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। আচ্ছা, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস তাহলে কারা কারা করে, এটা বক্স হচ্ছে আপনার 18.42 থেকে নেওয়া, ঠিক আছে? তাহলে দেখেন এখানে কি কি বলা আছে, এখানে বলা আছে হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইডস, এমফোটেরিসিন, তারপর প্যারাসিটামল ওভারডোজ, আর হচ্ছে রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট মিডিয়া, এই চারটা কি করতে পারে, এই চারটা হচ্ছে আপনার অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস করতে পারে, ঠিক আছে? তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখেন, জেন্টামাইসিন, এটা হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইডেরই একটা ওইয়া
বাট তাহলে হচ্ছে জেন্টামাইসিন ট্রু হবে, এম্পোটেরিসিন ট্রু, প্যারাসিটামল ওভারডোজ ট্রু, পেনিসিলামাইন আর লিথিয়াম ফলস হবে। তাহলে লিথিয়াম কার কার কি করে, লিথিয়াম হচ্ছে আপনার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করতে পারে, ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, ঠিক আছে। আর পেনিসিলামাইন দিয়ে কি হইতে পারে, গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, ইমিউন মিডিয়েটেড। এটা একটু মাথায় রাখবেন। কোশ্চেন 10 এ চলে আসি আমরা। এ 55-year-old man presents with a 6-month history of difficulty achieving and maintaining an erection. He reports that his sexual desire is normal, but he becomes mentally aroused without difficulty. আচ্ছা, ফলোইং মে বি দ্য কজ বিহাইন্ড হিয়ার আন্ডারলাইং কন্ডিশন। তাহলে এখানে কি বুঝাইছে, এখানে বোঝাচ্ছে আপনার ইরেকটাইল ডিসফাংশনের কথা বলেছে, এবং পেশেন্টের কিন্তু সেক্সুয়াল ডিজায়ার নর্মাল আছে। তার মানে এখানে কি, ইরেকটাইল ডিসফাংশন উইথ ইনটেক লিবিডো, ঠিক আছে। তাহলে ইরেকটাইল ডিসফাংশন উইথ ইনটেক লিবিডোতে আমরা কি কি পেয়েছিলাম, পেয়েছি হচ্ছে আপনার হাইপোগোনাডিজম আর ডিপ্রেশন। এই দুইটাতে কি হয়, এই দুইটাতে হয় হচ্ছে আপনার ইয়া হবে রিডিউসড লিবিডো, সাথে হচ্ছে আপনার ইরেকটাইল ডিসফাংশন, ঠিক আছে। কিন্তু ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি, মাল্টিপল স্ক্লেরোসিস আর ডায়াবেটিস মেলাইটাস এগুলোতে কি লিবিডোটা ইনটেক থাকবে, কিন্তু ইরেকটাইল ডিসফাংশন থাকবে, ঠিক আছে। আমাদের যে বক্সটা দেখি, এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিট টু দি পাওয়ার ইনফিনিটি স্টার বক্স, ঠিক আছে। বক্স নাম্বার 18.56। এটাতে যদি দেখেন, দেখেন রিডিউসড লিবিডো কি কি আছে, উইথ ইরেকটাইল ডিসফাংশন, হাইপোগোনাডিজম আর হচ্ছে আপনার ডিপ্রেশন। আর ইনটেক লিবিডো উইথ ইরেকটাইল ডিসফাংশন আমরা কি পাবো, সাইকিয়াট্রিক প্রবলেম মধ্যে অ্যাংজাইটি, ভাস্কুলার ইনসাফিসিয়েন্সির মধ্যে আছে অ্যারেথোমা, আর হচ্ছে আপনার নিউরোপ্যাথিক কজ দিয়ে আলাদা করে আসতে পারে। তাহলে নিউরোপ্যাথিক কজ কি কি আছে, ডায়াবেটিস মেলাইটাস, অ্যালকোহল এক্সেস, আর হচ্ছে আপনার মাল্টিপল স্ক্লেরোসিস। ড্রাগস এর মধ্যে বিটা ব্লকার আর হচ্ছে থায়াজাইড ডায়াবেটিক্স, ঠিক আছে। তাহলে এইভাবে আপনাদের কোশ্চেন আসতে পারে যে কোন সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে পেশেন্টের রিডিউসড লিবিডো থাকবে, আর কোন সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে পেশেন্টের ইরেকটাইল ডিসফাংশন কিন্তু ইনটেক লিবিডো থাকবে। তাহলে অ্যাংজাইটিতে থাকবে ইনটেক লিবিডো, আর হচ্ছে আপনার ডিপ্রেশনে হচ্ছে রিডিউসড লিবিডো, ঠিক আছে। কোশ্চেন 11-এ চলে আসি। A 25-year-old woman presents with fever, chills, and right flank pain for 24 hours. She reports dysuria and urinary frequency. Temperature is 39 degrees Celsius. The examination shows right angle tenderness. Urine analysis করে দেখালো পেশেন্টের pyuria and leukocyte cast আছে। First choice for drug for this patient. আচ্ছা, তাহলে কি বলছে, পেশেন্টের কিন্তু টেম্পারেচার হাই, সাথে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস আছে এবং ইউরিনারি, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, পেশেন্টের ইউরিনালিসে পায়োরিয়া এবং লিউকোসাইট কাস্ট পাওয়া গেছে। পেশেন্টের অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস আমরা সাসপেক্ট করতে পারি। এই ক্ষেত্রে পেশেন্টকে আমরা কি ট্রিটমেন্ট ফার্স্ট লাইন হিসেবে দিব, এখানে দিছে হচ্ছে আপনার কি সিপ্রোফ্লক্সাসিন আর হচ্ছে আপনার সেফালেক্সিন, ঠিক আছে। এখন দেখেন পাইলোনেফ্রাইটিসের ফার্স্ট চয়েসের মধ্যে লেখা আছে যেহেতু সেফালেক্সিন আর সিপ্রোফ্লক্সিন, সো আমার অ্যান্সার হবে সেফালেক্সিন আর সিপ্রোফ্লক্সাসিন, ঠিক আছে। আর হচ্ছে সেকেন্ড লাইনের মধ্যে হচ্ছে যে জেন্টামাইসিন সেফোরোক্সিন। ফার্স্ট লাইন তাহলে কি হবে, যেহেতু এখানে সিনারিওটা আপনার অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসের দেওয়া, তাহলে অ্যান্সার হবে সিপ্রোফ্লক্সাসিন আর হচ্ছে সেফালেক্সিন। বি আর ই হচ্ছে ট্রু, বাকি তিনটা ফলস। কোশ্চেন 12-এ চলে আসেন। এ 7-year-old boy was brought to the clinic with a purplish rash over his legs that appears 2 days ago. His mother reports he recently had a cold. Physical examination reveals palpable purpura on the buttock and legs, mild lower extremity and edema. Urine analysis shows microscopic hematuria and mild proteinuria. What are the other association with of the following condition? আচ্ছা, তাহলে পেশেন্টের কি হয়েছে, পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে হ্যানোস শনলিন পারপুরা, ঠিক আছে। কারণ পেশেন্টের পারপিউরিক র্যাশ আছে বাটোকাল লেগে, এবং পেশেন্টের কি আছে, হেমাচুরিয়া আছে, মাইল প্রোটিনিউরিয়া আছে। আর কি কি অ্যাসোসিয়েশন থাকবে, তাহলে পেশেন্টের আমরা জানি যে হচ্ছে হেনোসোলিন পারপুরাতে কি থাকে, অ্যাবডোমিনাল পেইন থাকে, আর্থ্রালজিয়া থাকে, রেনাল ডিজিজ থাকে, তাই না। তাহলে এ সি আর ই হচ্ছে ট্রু,
বি আর ডি হচ্ছে ফলস হবে। আমরা যদি পেজ 575 নাম্বার পেজটা দেখি, খেয়াল করলে ওখানে দেখবো যে এখানে মেইনলি চিলড্রেনদের হয়, কিন্তু অ্যাডাল্টদেরও হতে পারে। এবং ক্যারেক্টারিস্টিক প্যাটেচিয়াল র্যাশ থাকবে, যেটা হচ্ছে বাটক আর লোয়ার লেগে, সাথে অ্যাবডোমিনাল পেইন থাকবে ডিউ টু ভাস্কুলাইটিস, এবং এটা জিআই ট্র্যাক্টটাকে ইনভলভ করবে, ঠিক আছে, যার কারণে পেইনটা হবে। এবং আর্থ্রালজিয়া থাকবে, রেনাল ডিজিজ, সেটা হচ্ছে ভিজিবল বা নন ভিজিবল হেমাচুরিয়া থাকতেও পারে, উইথ অর উইদাউট প্রোটিনিউরিয়া, মানে প্রোটিনিউরিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। ক্লিয়ার সবাই? তাহলে এ, সি আর ই হচ্ছে ট্রু। কোশ্চেন 13-এ চলে যাই। এটাও আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এর কজ কি কি হবে, ঠিক আছে? তাহলে কজ কি কি হবে, অ্যাজ এ হোল আপনাদের যেহেতু বলছে এখানে প্রোটন পাম্প ইনহিবিটর, ল্যাপ্টোস্পাইরোসিস, ট্রান্সপ্লান্ট রিজেকশন, এগুলো সবই ট্রু হবে। এইচআইভি অ্যাসোসিয়েটেড না, আর মায়োলোমা হ্যাভি চেন না, লাইট চেন হলে এটা ট্রু হতো। তাহলে সি আর ই ফলস, এ, বি আর ডি হচ্ছে ট্রু। এই বক্সটা আপনাদের জন্য ইনফিনিট টু দি পাওয়ার ইনফিনিটি স্টার বক্স। এই বক্স থেকে প্রতিবারই একটা কোশ্চেন হয়, এবং কোনটা অ্যালার্জি কজ, কোনটা ইমিউন কজ, কোনটা ইনফেকশিয়াস কজ, এবং কোনটা টক্সিক কজ, এটা আলাদা করে মনে রেখে যাবেন, এবং এটা ওইভাবে আলাদা করে কোশ্চেন হয়, ঠিক আছে? কোশ্চেন 14-এ আসেন। 12-year-old boy present with recurrent episode of dark urine following minor illness. Urine analysis করে দেখা গেল পেশেন্টের persistent microscopic hematuria. He has high frequency sensorineural hearing loss and a maternal uncle had a early renal failure. Following statement are true regarding his condition. আচ্ছা, তাহলে এখানে কি বুঝাইছে? পেশেন্টের একটা সেন্সরি নিউরাল ডিফনেস আছে, পেশেন্টের হেমাচুরি আছে মাইক্রোস্কোপিক, এবং এইজটা অনেক কম আছে, এবং তার একটা ফ্যামিলি হিস্ট্রি আছে যে পজিটিভ রেনাল ফেলিউরের, ঠিক আছে? তাহলে এটা ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হচ্ছে অ্যালপোর্ট সিনড্রোম। তাহলে অ্যালপোর্ট সিনড্রোমে কোথায় কি হয়? এটা হচ্ছে এক্স লিঙ্ক কি রিসিসিভ, নট ডমিনেন্ট, ঠিক আছে? এবং কোথায় হয় মিউটেশনটা? মিউটেশনটা হচ্ছে কোল, আমরা যদি দেখি এটা হয় হচ্ছে কোল 4, কোলাজেন 4A5 জিনে, ঠিক আছে? A5 জিনে মেইনলি মিউটেশনটা হয়। তাহলে A5 জিনে মেইনলি মিউটেশনটা হয়, এবং এক্স লিঙ্ক রিসিসিভ প্যাটার্নে হয়। অকুলার এবনর্মালিটি কমন, এটা ট্রু। এক্স লিঙ্ক ডোমিনেন্ট বলা হচ্ছে, এখানে রিসিসিভ হবে, এটা মেইন ইয়াটা। আর এসি ইনহিবিটর প্রিভেন্ট লস অফ রিনাল ফাংশন, এটা ফলস। আচ্ছা, এটা এসি ইনহিবিটর কি করে? এসি ইনহিবিটরটা হচ্ছে আপনার স্লো করতে পারে, বাট নট প্রিভেন্ট লস অফ কিডনি ফাংশন, ঠিক আছে? প্রিভেন্ট করতে পারে না, স্লো করতে পারে বাট প্রিভেন্ট করতে পারে না। তাহলে এই পেশেন্ট গুলা কিন্তু একটা গুড ক্যান্ডিডেট ফর আরআরটি, এই সিস্টেমটা ট্রু হবে, তাই না? এই সিস্টেমটা ট্রু। এই যে পেশেন্ট উইথ অ্যালপোর্ট সিনড্রোম গুড ক্যান্ডিডেট ফর রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? তাহলে এখানে বি আর ই হচ্ছে ট্রু, বাকি তিনটা হচ্ছে ফলস। মেইন ইন্ডিকেশন অফ রেনাল আর্টারিওগ্রাফি। আচ্ছা, আমরা কখন রেনাল আর্টারিওগ্রাফি করব? এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে আপনার 565 থেকে নেওয়া। মেইন ইন্ডিকেশন, এটাও খুব ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখবেন এটা। আমরা কখন রেনাল আর্টারিওগ্রাফি করব? একটা হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস এর জন্য করব, আর একটা হচ্ছে আপনার হেমোরেজ ফলোইং রেনাল ট্রমা। একটা রেনাল ট্রমার কারণে পেশেন্ট যদি হেমোরেজ হয়, সেক্ষেত্রে আমার রেনাল আর্টারিওগ্রাফি করতে হবে। তাহলে রেনাল আর্টারি স্টেনোসিস আর হচ্ছে হেমোরেজ ফলোইং রেনাল ট্রমা, বি আর ডি ট্রু, বাকি তিনটা হচ্ছে ফলস। কোশ্চেন 16-এ চলে আসেন। ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ টাইপ 1 রেনাল টিউবুলার এসিডোসিস, ঠিক আছে? টাইপ 1 এর সাথে অ্যাসোসিয়েটেড কোনটা কোনটা আছে? তাহলে টাইপ 1 মানে হচ্ছে ডিস্টাল, ডিস্টালের সাথে আমরা জানি অটোইমিউন গুলো অ্যাসোসিয়েটেড থাকে, তাই না? অটোইমিউন মধ্যে এখানে কি আছে? শোগ্রেন সিনড্রোম, আর হচ্ছে আপনার এসএলই। প্রাইমারি হাইপারথাইরয়েডিজম না, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম হলে এটা ট্রু হইতো। আর অ্যামাইলোইডোসিসটা হচ্ছে আপনার টাইপ 1 এর সাথে, টাইপ 2 এর সাথে অ্যাসোসিয়েটেড। এবিসি হচ্ছে ফলস, ডি আর ই হচ্ছে ট্রু। 19.20, এটা হচ্ছে ইনফিনিট টু দি পাওয়ার ইনফিনিটি স্টার বক্স। প্রত্যেকটা ওয়ার্ড এখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা অবশ্যই ভালো করে পরীক্ষার আগে দেখে যাবেন, এখান থেকেও ইনভেরিয়েবলি প্রতি সেশনে কোশ্চেন হয়। কোশ্চেন 17-এ চলে আসেন। এ 30-year-old man presented with recurrent weakness of limb for 2 months. He on examination his pulse rate হচ্ছে 89 beats per minute, BP 150/100, and electrolyte revealed sodium 149, potassium 3, and urine হচ্ছে 40 millimole per 24 hour. Disease fits with this scenario. আচ্ছা, পেশেন্টের কি আছে? পেশেন্টের হাইপোক্যালেমিয়া আছে, আমরা দেখতে পাচ্ছি, এবং পেশেন্টের বিপিটা কি আছে? বিপিটা হচ্ছে হাই আছে, তাই না? তাহলে এখানে কি বুঝাইছে? এখানে হাইপোক্যালেমিয়া এবং হাইপার টেনশনের সাথে অ্যাসোসিয়েটেড কি কি ডিজিজ আছে সেটা। হাইপোক্যালেমিয়া অ্যাসোসিয়েটেড উইথ হাইপার টেনশন। তাহলে আমরা জানি বার্টার, জিটেলমেন, এগুলোতে কি থাকে? হাইপোক্যালেমিয়া থাকে, সাথে নর্মো টেনশন থাকে, মানে প্রেশারটা নর্মাল অথবা লো নর্মালের দিকে থাকবে, ঠিক আছে? তাহলে বি আর
ডি তো এমনিতেই বাদ। আর হচ্ছে কনস কুশিং এ কি হয়, কনস কুশিং এ হাইপোক্যালামিয়া থাকবে, সাথে হচ্ছে আপনার কি থাকবে, হাইপার টেনশন থাকবে। তাহলে বিসি হচ্ছে এই জায়গায় ট্রু, হাইপোক্যালামিক পিরিয়ডিক ক্লিয়ারালাইসিসের সাথে হাইপার টেনশনের কোনো অ্যাসোসিয়েশন নাই। সো এখানে বি আর সি হচ্ছে ট্রু, বাকি তিনটা হচ্ছে ফলস। কোশ্চেন 18, রিলেটেড টু মেজারমেন্ট অফ এস্টিমেটেড জিএফআর আমরা কি কি দেখবো। আচ্ছা, এটাও হচ্ছে আপনাদের একটা বক্স থেকে নেওয়া, এটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হয়। ক্রিয়েটিনিন নিডস টু বি স্টেবল ওভার ডেইজ, বি ফর এস্টিমেটিং ইজিএফআর, জিএফআর এস্টিমেশনের জন্য অবশ্যই ক্রিয়েটিনিনটাকে স্টেবল হতে হবে, এটা তাহলে এই স্টেমটা ট্রু হবে। এথনিসিটি সাধারণত এ করা হয় না, কিন্তু এথনিসিটি শুড বি টেকেন ইনটু অ্যাকাউন্ট, এথনিসিটিটা কাউন্ট করতে হবে, এবং ব্ল্যাকদের জন্য ওটা একটা অ্যামাউন্ট আছে, ওটাতে গুণ করে দিতে হয়, ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদের। তাহলে বি নাম্বারটা ট্রু। আর হচ্ছে আপনার হেল্পস ইন অ্যাসেসিং একেআই, একেআই তে একটা আনস্টেবল ফ্লাকচুয়েটিং স্টেট, সো এখানে আমরা ইজিএফআরটা মেজার করতে পারবো না, সিটা ফলস হবে। মে ওভার এস্টিমেট দ্য অ্যাকচুয়াল জিএফআর ইন দ্য পেশেন্ট উইথ লো মাসল মাস, লো মাসল মাসের পেশেন্টের ক্ষেত্রে ওভার এস্টিমেট হইতে পারে, এটা ট্রু। এন্ড এটা হচ্ছে ভ্যালিড ডিউরিং প্রেগন্যান্সি, এটা ফলস। তাহলে হচ্ছে এটা কখনোই ভ্যালিড হবে না প্রেগন্যান্সি, কারণ প্রেগন্যান্সিও একটা হচ্ছে আপনার আনস্টেবল স্টেট, মানে এটা এখানে হচ্ছে আপনার ফ্লাকচুয়েশন হয়, ঠিক আছে, এবং ফিজিওলজিক্যাল অনেক চেঞ্জ হয়। সো এই টাইমে আমরা জিএফআর করলে কোনো কিছু পাবো না। আন্ডার 18 আর ডিউরিং প্রেগন্যান্সি জিএফআর ইজ নট ভ্যালিড। তারপরে এখানে দেখেন কি লেখা আছে, আছে হচ্ছে আপনার ক্রিয়েটিন মাস্ট বি স্টেবল ওভার ডেইজ, নট ভ্যালিড ইন অ্যাসেসিং একেআই, এন্ড এথনিসিটি ইজ রুটিনলি করা হয় না, বাট এটাকে অ্যাকাউন্টে নিতে হবে, ঠিক আছে, এবং জিএফআরটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ব্ল্যাক পিপলের জন্য 1.21 দিয়ে মিয়া করতে হবে। তাহলে এখানে এ বি আর ডি হচ্ছে আপনার ট্রু, আর সি আর ই হচ্ছে ফলস। আচ্ছা, আর হচ্ছে মাসেল মাসের কথাটাও এখানে বলা আছে, দেখি। আচ্ছা, এই যে এখানে মে ওভার এস্টিমেট অ্যাকচুয়াল জেফার উইথ লো মাসেল মাস, ক্যাকেক্সিয়া ইম্পুটেন্স, ঠিক আছে, এ বি ডি হচ্ছে ট্রু। 19-এ চলে আসেন, এটাও হচ্ছে আপনার চোখ বন্ধ করে মুখস্থ থাকবে পাঁচটা জিনিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস উইথ লো সেরাম কমপ্লিমেন্ট, তাহলে কোথায় থাকবে, ক্রায়োগ্লোবুলিনেমিয়া, এটা ট্রু হবে। পোস্ট স্ট্রেপ্টোকক্কাল বা পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা ট্রু হবে। ফোকাল সেগমেন্টালে থাকবে না, এটা ফলস। এসিলিতে থাকবে ট্রু, এবং আইজিএনএফ্রোপ্যাথি থাকবে না, ফলস। তাহলে এ বি ডি হচ্ছে ট্রু, সি আর ই হচ্ছে ফলস। আমরা যদি বক্স 18.17-এ চলে আসি, দেখেন গ্লোমেরুলোনেফ্রাইটিস অ্যাসোসিয়েটেড উইথ লো সেরাম কমপ্লিমেন্ট কি কি আছে। একটা হচ্ছে আপনার পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশন, স্পেশালি এন্ডোকার্ডিটিস, এসএলই, ক্রায়োগ্লোবুলিনেমিয়া এবং মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইউজুয়ালি কমপ্লিমেন্ট টাইপ, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর পার্ট 1 এক্সাম, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কমপ্লিমেন্টটাকে চেঞ্জ করে আপনাকে ইমিউন মেডিয়েট দিয়ে দিবে, ঠিক আছে, তাহলে এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। কোশ্চেন 20-তে চলে আসেন, ফ্যানকোনি সিনড্রোমে আমরা কি কি পাই। ফ্যানকোনি সিনড্রোমে আপনার কি কি পাবো, অ্যামাইনোসিডিউরিয়া, ফসফাতিউরিয়া, গ্লাইকোসিউরিয়া পাবো, তাই না। তাহলে এ সি আর ডি হচ্ছে ট্রু, বি আর ই হচ্ছে ফলস। আমরা যদি বক্সটা দেখি, দেখেন অ্যামাইনোসিডিউরিয়া, ফসফাতিউরিয়া, গ্লাইকোসিউরিয়া, আর কি পাবো, প্রক্সিমাল বা টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস পাবো, এটা মাথায় রাখতে হবে, টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এবং এখানকার যে রেনাল ম্যানিফেস্টেশন অফ মাল্টিপল মাইলোমা, এটাও খুবই ইম্পর্টেন্ট। এখানকার যে নামগুলো আছে, কাস্ট নেফ্রোপ্যাথি, ভ্যানকোনি সিনড্রোম, এল বা প্রাইমারি অ্যামাইলোইডোসিস, মোনোক্লোনাল ইমিউনোগ্লোবিন ডিপোজিশন ডিজিজ এন্ড হাইপারক্যালসিমিয়া। তাহলে মাল্টিপল মাইলোমা কি কি রেনাল ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে, এটা যদি কোশ্চেন হয়, তাহলে এটার কিন্তু এই স্টেম গুলা এই এই ইয়াগুলা হবে, ঠিক আছে, কন্ডিশন গুলা হবে আর কি। এটাও খুব ইম্পর্টেন্ট ফর পার্ট 1 এক্সাম। কোশ্চেন 21-এ চলে আসি, হাউ এনএসএআইডস কজ রেনাল ইম্পেয়ারমেন্ট। আচ্ছা, এনএসএস কিভাবে রেনাল ইম্পেয়ারমেন্ট করে, আমরা এটা বক্স থেকে দেখবো, ঠিক আছে। বক্সে হচ্ছে আপনার 18.42 নাম্বার বক্সে আছে, দেখেন এনএসএস থেকে কিভাবে কিভাবে রেনাল ইম্পেয়ারমেন্ট হয়। এনএসএস যদি হেমোডাইনামিক ইনস্টেবল বা একটা আনস্টেবল পেশেন্টকে আমরা দেই, হেমোডাইনামিক আনস্টেবল, তখন হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে। তারপরে হচ্ছে আপনার দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে আপনার গ্লোমেরুলোনেফ্রাইটিসে হচ্ছে আপনার এনএসএইডটা আর রেনাল ফাংশনটাকে ডিটোরিয়েট করে। ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এর ক্ষেত্রে এনএসআইডস এর রেনাল ফাংশন ডিটোরিয়েট করছে, ঠিক আছে। আর হচ্ছে প্যাপিলিয়ার নেক্রোসিসেও এনএসআইডস ডিটোরিয়েট করছে। তাহলে এখানে আমরা ইয়া কি হবে, অ্যানসার কি হবে, অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ট্রু, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ট্রু, হেমোডাইনামিক ইনস্টেবিলিটি ট্রু, টিউবুলার অবস্ট্রাকশন বা এটিএনএ, দেখেন এখানে কিন্তু কোনো এনএসআইডস এর কথা বলা নাই, ঠিক আছে। তাহলে এখানে এই দুইটা কি হবে, ফলস হবে। সি আর ডি ফলস, এ বি আর ই হচ্ছে ট্রু।
আচ্ছা, ইউরিনারি ইনকন্টিনেন্স ইন এল্ডারলি পেশেন্ট ডিউ টু, আচ্ছা একটা এল্ডার পেশেন্ট তার ইউরিনারি ইনকন্টিনেন্স আমরা কখন বলবো, ঠিক আছে, এটা একটা বক্স থেকে নাও 18.52, এটাও খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আপনারা দেখেন যে হচ্ছে ইনকন্টিনেন্স মে বি ট্রানজিয়েন্ট এবং কেন হয়, ডিউ টু ডিলেরিয়াম, ইউরিনারি ইনফেকশন সাচেস মেডিকেশন যদি দেওয়া হয়, ডায়াবেটিস, ফিকাল ইনফেকশনের জন্য হইতে পারে, রেস্ট্রিক্টেড মোবিলিটির জন্য হইতে পারে, ঠিক আছে। তাহলে আমরা যদি খেয়াল করি, দেখেন ইউরিনারি ইনকন্টিনেন্স, ফিকাল ইনফেকশন ট্রু হবে, ডিলেরিয়াম ট্রু, রেস্ট্রিক্টেড মুভমেন্ট ট্রু হবে। তাহলে এখানে হচ্ছে আপনার ডিমেনশিয়া, ব্লাডার মাসেল উইকনেস, এই দুটা ফলস। এটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। অ্যানিমিয়া ইন সিকিডি, এটা হচ্ছে একটা বক্স থেকে নেওয়া এবং বক্সটা আপনারা ছোটবেলায় পড়ে আসছেন, মানে এমবিবিএস লেভেলেও অনেক পড়া হয়েছে 18.3 দিয়ে, ঠিক আছে। কজেস অফ অ্যানিমিয়া ইন ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজের অ্যানিমিয়ার কজ কি কি, তাহলে ডেফিসিয়েন্সি অফ এরিথ্রোপয়েটিন, টক্সিক ইফেক্ট অফ ইউরেমিয়া অন ম্যারো প্রিকার্সর সেল, রিডিউস ইনটেক, অ্যাবজর্পশন এন্ড ইউটিলাইজেশন অফ দ্য ডায়েটরি আয়রন, reduced red cell survival and blood loss due to capillary fragility and low platelet count, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি রিডিউস রেড সেল সার্ভাইভাল, এটা ট্রু হবে। এখানে কি এরিথ্রোপয়েটিন বাড়বে না কমবে, কমবে, তাহলে বি নাম্বারটা ফলস। আয়রন অ্যাবজর্পশন কমবে, ট্রু। আর ইনক্রিজ ইউরিক অ্যাসিড, ইনক্রিজ ব্লাড লস, আচ্ছা ব্লাড লসটা বাড়বে, এটা ট্রু হবে। ইনক্রিজ ইউরিক অ্যাসিডের সাথে কোনো ইয়া নাই এখানে, অ্যানিমিয়ার কোনো সম্পর্ক নাই, তাহলে এখানে ডি নাম্বারটা একটু কারেকশন করে নেন, ডি নাম্বারটা ফলস হবে। এখানে ডি নাম্বারটা হবে ফলস, ঠিক আছে। তাহলে এখানে এ, সি আর ই হচ্ছে ট্রু, বি আর ডি, ডি হচ্ছে ফলস, ঠিক আছে। কোশ্চেন 24-এ চলে আসেন। A 17-year-old female was admitted to the hospital due to psychogenic hyperventilation. On second day of her admission, she suddenly developed carpopedal spasm and perioral tingling sensation. What are the mechanism of action behind her this type of pathology? আচ্ছা, তাহলে একটা পেশেন্টের কি হচ্ছে, হাইপার ভেন্টিলেশন যদি হয়, তাহলে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, পেশেন্টের আলটিমেটলি কার্পোপ্যারাল স্পাজম যদি ডেভেলপ করে, তার মানে কি পেশেন্টের হাইপোক্যালসিমিয়া হচ্ছে। এখন এই হাইপোক্যালসিমিয়া হওয়ার কারণটা কি, নর্মালি হচ্ছে আপনার অ্যালবুমিনটা বাইন্ড করে থাকতো কার সাথে, আপনার অ্যালবুমিনটা কি যার সাথে বাইন্ড করে থাকার কথা ওর সাথে বাইন্ড করে থাকতে পারতেছে না, আলটিমেটলি ক্যালসিয়াম গিয়ে হচ্ছে আপনার অ্যালবুমিনের সাথে বাইন্ড করতেছে। ক্যালসিয়াম গুলো যখন অ্যালবুমিনের সাথে বাইন্ড করতেছে, তখন আর ওই ক্যালসিয়াম গুলা কি হয়ে যাচ্ছে, ফ্রি ক্যালসিয়াম গুলা চলে যাচ্ছে বাইন্ড হয়ে। আলটিমেটলি আপনি ব্লাড লেভেলে কি পাবেন, ক্যালসিয়াম লেভেলটা কম পাবেন এবং আলটিমেটলি পেশেন্টের টিটানি ডেভেলপ করবে, সাথে হচ্ছে কার্পোপেডাল স্পাজম ডেভেলপ করবে, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, পেশেন্টের রিডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড, এটা ট্রু হবে। প্লাজমা পিএইচ কি হবে, কমে অবশ্যই এখানে অ্যালকালোসিস ডেভেলপ করে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, এখানে অ্যাসিডোসিস হবে না, তাহলে পিএইচটা কি কমার কথা না বাড়ার কথা, বাড়ার কথা, তাহলে পিএইচটা বাড়বে এখানে। কি হচ্ছে, পিএইচটা কমবে না বাড়বে, সো এটা ফলস। বাইন্ডিং অফ ক্যালসিয়াম টু অ্যালবুমিন, অ্যালবুমিন গুলোর সাথে ক্যালসিয়াম যে বাইন্ড করতেছে, এবং প্লাজমা ক্যালসিয়াম কি হচ্ছে, প্লাজমা ক্যালসিয়াম বাড়বে না কমবে, তাহলে প্লাজমাতে ক্যালসিয়াম কমে যাচ্ছে, এবং কমে যাওয়ার কারণে কি হচ্ছে, এবং এখানে রেনাল কম্পেনসেশন রেনাল কম্পেনসেশন আস্তে আস্তে হবে, ঠিক আছে। এই প্লাজমাতে ক্যালসিয়াম কমে যাওয়ার জন্য পেশেন্টের টিটানি এবং কার্পোস্পাজম স্পাজম ইয়া ডেভেলপ করতেছে আর কি, কার্পোপেরাল স্পাজম ডেভেলপ করতেছে, ঠিক আছে। আমরা যদি 636 নাম্বার পেজে দেখি, এখানে দেখেন কি বলছে, রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ হোয়েন দেয়ার ইজ এ পিরিয়ড অফ সাস্টেইন হাইপারভেন্টিলেশন রেজাল্টিং ইন রিডাকশন অফ পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। এবং কি হচ্ছে, পেশেন্টের পিএইচটা বেড়ে যাচ্ছে, পিএইচটা যখন বাড়তেছে এবং রেনাল কম্পেনসেশন হচ্ছে, তখন কি হচ্ছে, টিউবুলার অ্যাসিড সিক্রেশনটা কমে যাচ্ছে এবং বাইকার্বনেট আয়নটা আস্তে আস্তে ফল করতেছে। এবং ক্লিনিক্যাল ফিচার অফ দ্য underlying causes and but agitation associated with perioral and digital tingling may occur. অ্যালকালোসিসের কারণে কি হচ্ছে, এই ক্যালসিয়াম গুলা গিয়ে হচ্ছে আপনার
অ্যালবুমিনের সাথে বাইন্ড করতেছে। কি হচ্ছিল আগে হচ্ছে অ্যালবুমিনের সাথে হাইড্রোজেন আয়ন গুলো বাইন্ড করেছিল, মানে হাইড্রোজেন আয়ন যখন বের হয়ে যাচ্ছে, অ্যালবুমিনের হাত খালি থাকতেছে না, তখন ক্যালসিয়াম গুলো গিয়ে এই অ্যালবুমিনের সাথে বাইন্ড করবে, আলটিমেটলি আয়নাইজড ক্যালসিয়ামের পরিমাণটা কমে যাচ্ছে এবং পেশেন্টের তখন টিটেনি ডেভেলপ করবে। ঠিক আছে, টিটানি এবং কার্বোপেটাল স্পাজম। তখন যদি আমরা ট্রোসোসাইন ভোস্টেক্সাইন করি, এগুলো আমরা পজিটিভ পাবো। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে আপনার এ সি আর হচ্ছে ই হচ্ছে ট্রু, বি আর ডি ফলস। কোশ্চেন 25-এ চলে আসি। হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ এডিপিকেডি? একটা এডিপিকেডি পেশেন্টের আমরা কি কি ক্লিনিক্যাল সিনারিও পাবো? হেপাটিক সিস্ট পাবো, ট্রু। মাইট্রাল রিগার্জিটেশন পাবো, ট্রু। অ্যাওরটিক স্টেনোসিস না অ্যাওরটিক রিগার্জিটেশন হলে ট্রু হইতো। বেরি এনিউরিজম অফ দ্য সেরেব্রাল ভেসেল, ট্রু। হাইপোটেনশন না, এখানে পেশেন্টের হাইপারটেনশন থাকবে। ঠিক আছে, তাহলে এখানে এ বি আর ডি হচ্ছে ট্রু, সি আর ই হচ্ছে ফলস। আমরা যদি 579 নাম্বার টেক্সটটা খেয়াল করি, এখানে দেখেন বলা আছে যে হচ্ছে কি কি থাকবে পেশেন্টের, সামটাইমস অলওয়েজ ইন ওমেন the cyst cause massive and symptomatic hepatomegaly, হেপাটিক সিস্ট থাকতে পারে এবং সেখান থেকে পেশেন্টের হেপাটোমেগালি ডেভেলপ করতে পারে। ব্যারি অ্যানিউরিজম অফ সেরেব্রাল ভেসেল থাকবে অ্যাসোসিয়েটেড, সাথে পেশেন্টের এমআর এন্ড মাইট্রাল এন্ড অ্যাওরটিক রিগার্জিটেশন থাকবে। ঠিক আছে, এবং আরো কি থাকতে পারে, কোলনিক ডাইভার্টিকুলার অ্যাবডোমিনাল হার্নিয়া এগুলো থাকতে পারে। তো ব্যারি অ্যানিউরিজম থাকবে, হেপাটিক সিস্ট থাকবে এবং এটার জন্য সিমটোমেটিক হেপাটোমেগালি ডেভেলপ করতে পারে পেশেন্টের। ঠিক আছে, তাহলে আমাদের 25টা এমসিকিউ শেষ। আশা করি কারো কোনো প্রবলেম নাই, প্রবলেম থাকলে পরে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। এখন আমরা এসবিএ সলভ করব। ঠিক আছে, এসবিএ তে চলে আসি। কোশ্চেন 26, which factor is most likely to trigger renin stimulation? আচ্ছা, রেনিন স্টিমুলেশনের জন্য ট্রিগার ফ্যাক্টর কি? আমাদের যে পেশেন্টের যদি হাইপোভলিউমে থাকে, ব্লাড ভলিউম যদি কমে যায় এবং পেশেন্টের যদি সোডিয়াম লেভেল কমে যায়, মানে হাইপোনেট্রিমে থাকে, তখন সেটা রেনিন স্টিমুলেশনের জন্য ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করে, তাই না? তো এখানে হাইপারনেট্রিমা বলেছে, এটা ফলস হবে। অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, এএনপি বা অ্যান্টিডায়াবেটিক, এগুলোর কোনো রোল নাই। সো হাইপোভলিমিয়াতে হচ্ছে আমরা কি পাবো, পেশেন্টের ট্রিগার স্টিমুলেশন হিসেবে পাবো রেনিনের জন্য। 560 নাম্বার টেক্সটে দেওয়া আছে যে ট্রিগার ফর রেনিন স্টিমুলেশন দুইটা, একটা হচ্ছে হাইপোনেট্রিমিয়া, একটা হচ্ছে হাইপোভলিমিয়া। এখানে যেহেতু হাইপোভলিমিয়াটা শুধু আছে, তাহলে হাইপোভলিমিয়াটাই এখানে বেস্ট অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে ই। আমরা 27-এ চলে যাচ্ছি। এটা এখানে কি বলা আছে দেখেন, যে 64-year-old man was admitted to due to a rash, reduced urine output for 1 day. A week later he had an episode of infective exacerbation of asthma and was being treated with coamoxiclav and doxycycline. On examination pulse হচ্ছে 110, blood pressure 120/80, urine analysis করে দেখা গেল প্রোটিন 1 প্লাস, ব্লাড 2 প্লাস and হিমোগ্লোবিন হচ্ছে 11.2, প্লাটিলেট হচ্ছে 5,08,000, ডাব্লিউবিসি কাউন্ট 7,300। এই ইসনোফিল কাউন্টটা বেশি আছে, 2.5 ইনটু 10⁻³ আর হচ্ছে আপনার সোডিয়াম 135, পটাশিয়ামটা আপার লিমিটে আছে, বা ইউরিয়াটা হচ্ছে 19, ক্রিয়েটিনিনটা বেশি আছে 420 মাইক্রোমোল পার লিটার। আচ্ছা, এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লাইকলি ডায়াগনোসিস? ঠিক আছে, তাহলে পেশেন্টের একটা অ্যান্টিবায়োটিকের হিস্ট্রি আছে এবং ব্লাডে আমরা কি পেলাম, ব্লাডে পেলাম হচ্ছে আপনার ইসিনোফিলিয়া। ঠিক আছে, তাহলে এটা ডায়াগনোসিস কি হবে, ডায়াগনোসিস হবে হচ্ছে আপনার অ্যাকিউট ইন্ডাস্ট্রিয়াল নেফ্রাইটিস। ঠিক আছে, এবং রিনাল ফাংশনটা ডিটোরিয়েট, তার মানে পেশেন্ট একেআই নিয়ে প্রেজেন্ট করছে। তাহলে এখানে কি বলছে দেখেন, অ্যাকিউট ইন্ডাস্ট্রিয়াল নেফ্রাইটিস ইজ ইমিউন মেডিয়েটেড ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই অ্যাকিউট ইনফ্লামেশন অ্যাফেক্টিং দ্য টিউবুলেন্ট সিস্টেম অফ দ্য কিডনি। এটা হচ্ছে মেইনলি ড্রাগ ইনডিউস, টিপিক্যালি ডিউ অ্যান্টিবায়োটিক এন্ড প্রোটন পাম্প ইনহিবিটর। আদার টক্সিন দিয়েও হইতে পারে এবং এই পেশেন্ট গুলা একেআই নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। এই পেশেন্টটা কিন্তু একেআই নিয়ে প্রেজেন্ট করেছে। ঠিক আছে, তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিউট ইন্ডাস্ট্রিয়াল নেফ্রাইটিস। কোশ্চেন 28-এ চলে আসেন। এ 57-year-old male presented with chronic hyponatremia. He has been taking tablet carbamazepine for his epilepsy for last 9 years. He has been diagnosed as SIAD by syndrome of inappropriate ADH secretion. Which one of the most following is the most appropriate statement for SIAD? আচ্ছা, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? এখানে প্লাজমা অসমোলারিটি কি নরমাল থাকবে? না, প্লাজমা অসমোলারিটি লো থাকবে। রিসেন্ট ইউজ অফ ডায়াবেটিস কোনো হিস্ট্রি থাকা যাবে না। এখানে বলছে লো নরমাল প্লাজমা ইউরিয়া, নরমাল প্লাজমা ইউরিয়া বলতে এখানে লো নরমাল প্লাজমা ইউরিয়া থাকবে। ঠিক আছে, ইউরিন অসমোলারিটি নট মিনিমালি লো, মানে মোর দেন 100 অবশ্যই থাকবে। আর ইউরিন সোডিয়াম নট মিনিমালি লো, মোর দেন 30 থাকবে, নট 40। তাহলে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু এখানে ডি নাম্বারটাই। ঠিক আছে, বাকিগুলাতে কিছু না কিছু ঝামেলা আছে। এখানে অ্যান্সার হচ্ছে ডি।
এই বক্সটা আপনাদের জন্য ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি স্টার বক্স 19.11, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ফর পার্ট 1 এক্সাম, একদম ঠোঁটস্থ রাখবেন এটা, ঠিক আছে। কোশ্চেন 29-এ চলে আসেন। এ 15-year-old স্কুল বয় কেম ফর ইভালুয়েশন ফর অফ হিজ hypertension. He was also suffering from fatigue, constipation, and occasional palpitation. His father informed that despite 3 antihypertensive, the blood pressure is not আন্ডার স্টিল আনকন্ট্রোল, এবং ইনভেস্টিগেশন করে দেখা গেল পেশেন্টের রিকারেন্ট হাইপোক্যালেমিন লো রেনিন আছে। মোস্ট লাইকলি ডায়াগনোসিস এখানে কি হবে? মোস্ট লাইকলি ডায়াগনোসিস হবে হচ্ছে, দেখেন বার্টারজিটাল মানে কি থাকবে, হাইপোক্যালেমিয়া থাকবে, প্রশ্নই আসে না তাহলে। রেনাল আর্টারি স্টেনোসিস এখানে না, কারণ রেনাল আর্টারি স্টেনোসিসের সাথে রেনিনের কোনো সম্পর্ক নাই, আর রেনাল টিউবুলার এসিডোসিসের সাথেও রেনিনের এখানে কোনো ইয়া নাই। সো এখানে হচ্ছে আপনার লিডেলের সাথে একটা হাইপার টেনশনের রিলেশন আছে, প্লাস হচ্ছে আপনার রেনিনের রিলেশন আছে। লিডেলসে কি হয়, লিডেলস হচ্ছে লো রেনিন লো অ্যালডোস্টেরন, সাথে হচ্ছে পেশেন্টের হাইপার টেনশন থাকবে। তো সো এখানে অ্যান্সার হচ্ছে লিডেল সিনড্রোম, ঠিক আছে। লিডেল আর হচ্ছে আপনার কনসে কি থাকবে, লোরেনিন থাকবে, কিন্তু কনসের ক্ষেত্রে কি হবে, কনসের ক্ষেত্রে অ্যালডোস্টেরনটা হচ্ছে আপনার হাই থাকবে, রেনিন লো থাকবে। লিডেলস এর ক্ষেত্রে রেনিন আর হচ্ছে অ্যালডোস্টেরন দুইটাই লো থাকবে। এখানে তাহলে অ্যান্সার হচ্ছে লিডেল সিনড্রোম। কোশ্চেন 30-তে চলে আসেন। এ 20-year-old বয় প্রেজেন্টেড উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস, ফেশিয়াল ইডিমা। এক্সামিনেশন করে দেখা গেল পেশেন্টের 160/100 বিপি, লাইকলি কজ অফ দিস কন্ডিশন। তাহলে পেশেন্টের ফেশিয়াল ইডিমা নিয়ে আসছে, মানে ফ্ল্যাশ পালমোনারি রেসপিরেটরি ডিস্ট্রেস যেহেতু আছে, ফ্ল্যাশ পালমোনারি ইডিমা আছে, এবং ইয়াং এজে পেশেন্টের হাইপার টেনশন অনেক বেশি। তাহলে এটা ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস ডিউ টু ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বি। শর্টনেস অফ ব্রেথ, হাইপারটেনশন, ফেশিয়াল এডিমা, ভলিউম ওভারলোড ডিউ টু রেনাল আর্টারি স্টেনোসিস, ঠিক আছে। 31-এ চলে আসেন। 31-এ কি বলেছে, এ 10-year-old বয় প্রেজেন্স উইথ পেরিঅরবিটাল পাফিনেস, কোলা কালার্ড ইউরিন and reduced urine output for 3 days. He had a sore throat 2 weeks ago that resolved without treatment. আচ্ছা, বিপি হচ্ছে 150/95, মাইল্ড পেটাল ইডিমা, ইনভেস্টিগেশনে ইউরিন অ্যানালাইসিসে আরবিসি কাজ পাওয়া গেছে, প্রোটিনিউরিয়া পাওয়া গেছে। মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি হবে? আচ্ছা, অল্প বয়স, তাহলে হচ্ছে পেশেন্টের 10 বছর বয়স, এবং পেরিঅরবিটাল পাফিনেস, কোলা কালার ইউরিন আছে, এবং পেশেন্টের 2 সপ্তাহ আগে একটা কিসের হিস্ট্রি আছে, সোর থ্রোটের হিস্ট্রি আছে। তাহলে এটা পেশেন্টের কি হবে, পোস্ট স্ট্রেপ্টোককাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, আমরা ছোটবেলায় পড়ে আসছি তাই না, যে 2 সপ্তাহ আগে একটা ইনফেকশনের বা সোর থ্রোটের হিস্ট্রি থাকবে। আর যদি 1 উইকের মধ্যে হয় তাহলে সেটা হবে হচ্ছে আপনার আইজিএ নেফ্রোপ্যাথি। তাহলে এখানে আনসার হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোককাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। আশা করি সবাই বুঝতে পারছেন। 32-তে চলে আসেন। A 30-year-old man presented with recurrent jaundice on clinical examination found cave ring. আচ্ছা, what two type of acidosis you will find in the patient? আচ্ছা, তাহলে কেফ রিংস মোর প্যাথোগনোমিক ফর কি, উইলসন ডিজিজ। আর উইলসন ডিজিজ কার সাথে অ্যাসোসিয়েটেড, প্রক্সিমাল বা টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে এখানে অ্যান্সার কি হবে, প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, ঠিক আছে। আমি বলছিলাম এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 19.20 নাম্বার বক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর পার্ট 1 এক্সাম, একটা দুইটা কোশ্চেন এখান থেকে হয়। দেখেন, উইলসন ডিজিজ হচ্ছে প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস সাথে অ্যাসোসিয়েটেড, এবং এখান এই উইলসন ডিজিজের জন্য কেএফ রিংটা প্যাথোগনোমি। সো এটা কি আমরা কি বলতে পারি, প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসোসিয়েটেড হচ্ছে প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের সাথে হচ্ছে আপনার উইলসন ডিজিজটা অ্যাসোসিয়েটেড। সো এটার অ্যান্সার হবে বি। কোশ্চেন 33-তে চলে আসেন। এ 20-year-old ম্যান প্রেজেন্স উইথ সাডেন অনসেট অফ হেমোপটাইসিস এবং র্যাপিডলি ওরসেনিং রেনাল ফাংশন ওভার 5 days. Urine shows dysmorphic RBC and RBC cast. According to your diagnosis, now which collagen chain is targeted here? ঠিক আছে, তাহলে এখানে কি হবে, কি বলছে আপনাকে, ডায়াগনোসিসটা কি হবে? পেশেন্টের হেমোপটাইসিস প্লাস হচ্ছে আপনার রেনাল ফাংশন, তার মানে কি, এটা হচ্ছে আপনার গুড পাস্টুর সিনড্রোম, এটি জিবিএম ডিজিজ। তাহলে এটি জিবিএম ডিজিজে কোথায় হয়, টাইপ 4 কোলাজেন অফ আলফা 3 চেইন, ঠিক আছে, আলফা 3 চেইন অফ টাইপ 4 কোলাজেনে। আমরা 576 নাম্বার পেজে যদি দেখি তাহলে দেখেন এটা একটা বেসমেন্ট মেমব্রেন ডিজিজ, এবং এখানে কি হবে, অ্যান্টিবডিটা ডেভেলপ করবে এগেইনস্ট আলফা 3 চেইন অফ দ্য টাইপ 4 কোলাজেনে, ঠিক আছে। পেশেন্টের তাহলে লাং হেমোরেজ বা হেমোপ্টাইসিস থাকবে, এবং সাথে প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকবে, ঠিক আছে। 34-এ চলে আসেন। এ 12-year বয় ইনভেস্টিগেটেড ফর পারপিউরিক র্যাশ অন দ্য এক্সটেন্সর
surface of his lower leg. He has a history of abdominal pain, arthralgia, and the following results are obtained from urine dipstick blood হচ্ছে 2+. What would be the likely to be found in on renal biopsy? আচ্ছা, তাহলে এখানে কি বলছে, পারপিউরিক র্যাশ আছে, সাথে পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন, আর্থ্রালজিয়া, বয়স হচ্ছে কম, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে হেনোসোলিন পারপুরা, তাই না? হেনোসোলিন পারপুরা রেনাল বায়োপসিতে কি পাবো আমরা? এখানে আইজিএন ডিপোজিশন পাবো, সাথে মেসেঞ্জিয়াল সেলুলারিটি পাইতে পারি, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে মেসেঞ্জিয়াল আইজি ডিপোজিশন কিন্তু পাবো আমরা। মেসেঞ্জিয়াল আইজি ডিপোজিশন, তাহলে এখানে আইজিএ ডিপোজিট হচ্ছে অ্যান্সার। Question 35 এ চলে আসি। A patient present with 3 days of persistent vomiting, is dehydrated and BP করে দেখা টেস্ট মানে ব্লাড প্রেসার মেজার করে দেখা গেল পেশেন্ট হাইপোটেনসিভ, সিকুয়েল অফ দিস কন্ডিশন। আচ্ছা, পেশেন্টের হাইপোভলিমিয়া হয়েছে, তাহলে একটা হাইপোভলিমিয়া আছে, সাথে ভমিটিং থেকে আমরা জানি কি হয়, মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে, ঠিক আছে? এটা যদি এক্সক্লুশন মেথড আপনারা করতে যান, ভমিটিং এর সাথে মেটাবলিক অ্যালকালোসিস অ্যাসোসিয়েটেড, সো এখানে হাইপোভলিমিক মেটাবলিক অ্যালকালোসিসটা অ্যান্সার হবে, ঠিক আছে? আমরা ফিগার যদি দেখি 19.10 নাম্বার ইয়াতে গ্যাস্ট্রিক লস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, ভমিটিং থেকে হইলো। এবং পেশেন্টের যদি হাইপোভলিমিয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে প্রক্সিমাল সোডিয়াম বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটা বাড়বে এবং মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করবে, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার হবে হাইপোভলিমিক মেটাবলিক অ্যালকালোসিস, অ্যান্সার হচ্ছে এ। 36, a 32-year-old woman with a history of nephrotic syndrome presents with sudden onset left flank pain, gross hematuria, and new onset of hypertension. She also reports reduced urine output over the last 12 hours. Examination করে দেখা গেল বিপি হচ্ছে 160/100, লেফট রেনাল অ্যাঙ্গেল 10 NSO প্রেজেন্ট। ইউরিন করে দেখা গেল পেশেন্টের হেভি প্রোটিনিউরিয়া, হেমাচুরিয়া, এবং পেশেন্টের মোস্ট লাইকলি ডায়াগনোসিস তাহলে কি হবে? তাহলে ফ্ল্যাঙ্ক পেইন আছে, সাথে হেমাচুরিয়া আছে, এবং পেশেন্টের নিউ অনসেট হাইপারটেনশন আছে, তাই না? পেশেন্টের কিন্তু আগে নেফ্রোটিক সিনড্রোম ছিল, হঠাৎ করে লেফট সাইডে ফ্ল্যাঙ্ক পেইন এবং হেমাচুরিয়া ডেভেলপ করছে, এবং নিউ অনসেট হাইপারটেনশন ডেভেলপ করছে। তাহলে পেশেন্টের এখানে কি হবে? রেনাল ভেইন থ্রম্বোসিস আমরা বলতে পারি, তাই না? কেন বলবো? কারণ নেফ্রোটিক সিনড্রোম থেকে পেশেন্টের লস অফ এন্টিথ্রম্বিন 3, প্রোটিন সি সেগুলো লস হয়, এবং ভেনাস থ্রম্বোএমবোলিজমের একটা চান্স থাকে, যেখান থেকে পেশেন্টের সাডেন সিভিয়ার পেইন এবং হেমাচুরিয়া ডেভেলপ করবে, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার হবে রেনাল ভেইন থ্রম্বোসিস। Question 37 এ চলে আসেন। A 28-year-old man presents for evaluation because his mother has autosomal dominant polycystic kidney disease and his maternal his uncle died from subarachnoid hemorrhage due to ruptured intracranial aneurysm. He is asymptomatic and wants to know whether he has developed ADPKD and whether he is at risk of intracranial aneurysm. The examination is unremarkable. BP 140/90, renal function normal. The most appropriate screening test for intracranial aneurysm. এখন intracranial aneurysm দেখার জন্য আমাদেরকে কি করতে হবে? এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি? MRA বা ম্যাগনেটিক রেজোনেন্স অ্যাঞ্জিওগ্রাফি করতে পারি। হ্যাঁ, 580 নাম্বার পেজে এটা লেখা আছে। স্ক্রিনিং ফর intracranial aneurysm is not generally indicated but can done by MR angiography in family, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে অফ সাবঅ্যারাকানোয়েড হেমোরেজ, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার হচ্ছে MRA। 38 এ চলে আসেন। A 28-year-old man presents with dysuria, frequency of micturition, and intermittent low-grade fever for last 2 months. He reports passing blood streak urine occasionally. Urine analysis করে দেখালে পেশেন্টের স্টেরাইল পাইরিয়া আছে, কিন্তু ব্লাড কালচার নেগেটিভ। মোস্ট লাইকলি ডায়াগনোসিস, যে পেশেন্টের লো গ্রেড একটা ফিভারের হিস্ট্রি আছে, ঠিক আছে, এবং পেশেন্টের স্টেরাইল পাইরিয়া আছে, তাহলে ডায়াগনোসিস কি হবে? ডায়াগনোসিস হচ্ছে রেনাল টিবি হবে, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে বি। আমরা যদি দেখি টিউবারকুলোসিসটা কেন দেখেন হচ্ছে ব্লাডার ইনভলভমেন্ট, ফ্রিকোয়েন্সি, ডিজিউরিয়া এগুলো আছে, হেমাচুরিয়া আমরা পেয়েছি যে ইউরিন স্ট্রিক, ব্লাড স্ট্রিক পাওয়া যায় ইউরিনে অকেশনালি, এবং পেশেন্টের মেলাইস, ফিভার, নাইট সোয়েট এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড ওয়েট লস থাকতে পারে, লোইন পেইন থাকতে পারে, ঠিক আছে? এবং ইউরিন অ্যানালাইসিস করে আমরা কি পাবো? স্টেরাইল পায়োডিয়া পাবো, কালচারে কোনো গ্রোথ থাকবে না, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে রেনাল টিবি বা রেনাল টিউবারকুলোসিস। 39. A 63-year-old man brought to the emergency department with confusion, vomiting, generalized seizure. Vital sign হচ্ছে BP 110/70, heart rate হচ্ছে 98, he is drowsy but arousable. ইনভেস্টিগেশন করে দেখা গেল সোডিয়াম হচ্ছে 108 এবং ইসিজি তে কোনো মেজর চেঞ্জ নাই। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়াল ম্যানেজমেন্ট?
আচ্ছা, পেশেন্টের ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি হবে? হঠাৎ করে পেশেন্ট কনফিউশন এবং ভমিটিং নিয়ে আসছে এবং সেখানে সোডিয়ামটা অনেক কম আসছে, তাহলে আমাকে আগে এখানে পেশেন্টের কি করতে হবে? আগে আমার সোডিয়ামটাকে কারেক্ট করতে হবে, এবং সোডিয়ামটাকে আমি যেহেতু এটা less than 48 hours এর মধ্যেই আসছে, বোঝা যাচ্ছে যে রিসেন্ট একটা সো এখানে আমি 3% সোডিয়াম ক্লোরাইড দিয়ে আগে পেশেন্টকে স্টেবল করবো। পেশেন্টের যেহেতু নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট আছে, 3% সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তো কতটুকু দিব? 150 ml স্ট্যাট দিব, ঠিক আছে? 625 নম্বর পেজে টেক্সট এই কথাগুলো লেখা আছে, দেখেন। The treatment of hyponatremia critically dependent on its rate of dependence and severity, presence of symptom and underlying cause. If hyponatremia develop less than 48 hours এবং signs of cerebral edema যদি থাকে, সেক্ষেত্রে পেশেন্টকে আমাকে আগে হাইপারটনিক স্যালাইন দিয়ে 3% দিয়ে কি করতে হবে? ইনফিউশন করতে হবে এট ফার্স্টে। কতটুকু ইনিশিয়াল বলা যাবে? 150 ml ওভার 20 মিনিটস। যদি হচ্ছে রিপিট করা লাগে একবার বা দুইবার, আমরা রিপিট করবো, সেটা হচ্ছে ইনিশিয়াল আওয়ার্স অফ অবজারভেশনের উপর ডিপেন্ড করে, এবং পেশেন্টের নিউরোলজিক্যাল রেসপন্সটা কেমন হয় এবং রাইজ অফ প্লাজমা সোডিয়াম কেমন হয় সেটার উপর ডিপেন্ড করে আমরা এক দুইবার রিপিটও করতে পারি, ঠিক আছে? তাহলে ইনিশিয়ালি আমরা ফার্স্টে কি দিব? এই পেশেন্টকে 3% সোডিয়াম ক্লোরাইড সলিউশন 150 ml স্ট্যাট দিব, ঠিক আছে? তাহলে অ্যান্সার এখানে কোনটা? বি। কোশ্চেন 40 তে চলে আসেন। 72-year-old man present with progressive difficulty in urination, including hesitancy, weak stream, and nocturia for 6 months. He reports unintentional weight loss and back pain for last 3 weeks. What is the cornerstone for confirming and your likely diagnosis in this patient? তাহলে এই পেশেন্টের ডিফিকাল্টি ইন ইউরিনেশন আছে, হেসিটেন্সি, এবং পেশেন্টের কিন্তু ওয়েট লস আছে, এজ গ্রুপ হচ্ছে 70-র উপরে, ঠিক আছে? তাহলে এই পেশেন্টের ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হচ্ছে সম্ভবত এটা প্রোস্টেট ক্যান্সার, হ্যাঁ। এবং প্রোস্টেট ক্যান্সারের জন্য আমরা কি কর্নারস্টোন অফ ডায়াগনোসিস? পিএস এর সাথে হচ্ছে ডিআরই টুগেদার, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ডি। 41-এ চলে আসেন। এ নোন কেস অফ সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্ট comes to your chamber with feeling unwell and neck pain. His general examination revealed no abnormality except blood pressure, which is 180/100. He is previously normotensive. Which drug you will start for him? ঠিক আছে? তাহলে এই পেশেন্টের জন্য আমরা এসি ইনহিবিটর স্টার্ট করব, র্যামিপ্রিল। কেন স্টার্ট করব? দেখেন, রেনাল ইনভলভমেন্ট হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিসের ক্ষেত্রে মোস্ট সিরিয়াস কমপ্লিকেশন, ঠিক আছে? এবং এটা স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস করতে পারে আলটিমেটলি। এবং ইউজ অফ এসি ইনহিবিটর দেখেন বলা আছে এখানে যে হচ্ছে এখানে যদি আমরা এসি ইনহিবিটর ইউজ করি টু কন্ট্রোল হাইপারটেনশন হ্যাজ ইমপ্রুভ 1 year সার্ভাইভাল রেট ফ্রম 20 থেকে 75%। সো আমরা এই পেশেন্টদেরকে কি করব? পেশেন্টদেরকে অবশ্যই যদি আমাদেরকে অ্যান্টি হাইপারটেনসিভ দিতে হয়, আমরা এসি ইনহিবিটর স্টার্ট করবো। তাহলে রেমিপ্রিল যেহেতু এসি ইনহিবিটর, তাহলে আমরা এখানে রেমিপ্রিল দিব। অ্যান্সার হচ্ছে সি। Question 42 তে চলে আসেন। A 27-year-old woman was with known case of SLE, presents with new onset of seizure, persistent headache, and altered behavior for 2 days. She has also reports facial puffiness and reduced urine output for 1 week. ইনভেস্টিগেশন করে দেখা গেল ইউরিনালাইসিসে প্রোটিন ইউরিয়া হচ্ছে 3+, আরবিসি কাস্ট আছে, পেশেন্টের সেরাম ক্রিয়েটিনিন এলিভেটেড। এমআরআই করে দেখা গেল ফিচার সাজেস্টিভ অফ লুপাস সেরেব্রাইটিস এবং কমপ্লিমেন্ট লেভেল C3C4টা কম থাকবে। হোয়াট ইজ দ্য বেস্ট ম্যানেজমেন্ট প্ল্যান ফর হার? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেহেতু পেশেন্টের ব্রেইন ইনভলভমেন্ট করে গেছে, আমরা পেশেন্টকে কি দিব? পেশেন্টকে তো হাই ডোজ আইভি মিথাইলপ্রেডনিসোলোন দিব, সাথে পেশেন্টকে সাইক্লোফসফামাইড দিতে হবে, ঠিক আছে? ইমিউনোসাপ্রেশন হিসাবে সাইক্লোফসফামাইড দিব। তাহলে randomized control trial shows that high glucocorticoid administration in combination either with cyclophosphamide অথবা mycophenolate mofetil is effective in both induction and maintenance treatment of the lupus nephritis and lower the risk of progression to ESRD, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার হবে ই। 43 তে চলে আসেন। A 29-year-old farmer presents 2 days after a snake bite on his right foot. He now complains of reduced urine output, nausea, and generalized weakness. On examination, pulse হচ্ছে 110 BP, 90-60, bite mark was mildly swelling, and no hematuria. Patient, which of the following would suggest acute tubular necrosis rather than pre-renal decay? তাহলে আমরা জানি এটিএনএ, আমরা যদি বক্সটা দেখি এটিএনএ কি হয়, এটিএনএ একটা হিস্ট্রি হিসাবে আপনার স্নেক বাইট থাকতে পারে, ঠিক আছে? স্নেক বাইট থেকে এটিএন ডেভেলপ করতে পারে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি কি ফাইন্ডিংস পাবো? দেখেন, ফ্র্যাকশনাল এক্সপ্রেশন অফ সোডিয়াম কি হবে? মোর দেন 1% হবে। ইউরিনারি সোডিয়াম মোর দেন 20 হবে। হাই ইউরিন রেশিও দেখে আমরা প্রিরেনাল একিআইতে এখানে আমরা ড্রেন্স গ্র্যানুলার কাস্ট পাবো। তাহলে অ্যান্সার ডি হচ্ছে ট্রু, ঠিক আছে? আর ব্লান্ড পাবো না, ইউরিনালাইসিস পাবো না, যেহেতু কাস্ট পাচ্ছি আমরা এটা ব্লান্ড ইউরিন বলতে পারবো না। সো এখানে অ্যান্সার হবে কোনটা? ডি, ডেন্স গ্র্যানুলার কাস্ট বা মাডি ব্রাউন কাস্ট।
তাহলে প্রিরেনাল কে আর এটিএন কে কিভাবে আলাদা করব, বা এই দুটার কি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে, হিস্ট্রিতে কি কি থাকবে, খুবই ইম্পর্টেন্ট ফর পার্ট 1 এক্সাম। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি স্টার, এই দুইটা টপিক। ঠিক আছে, 43, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। 44-এ চলে আসেন। A 55-year-old man was with long-standing hypertension, presents with fatigue, reduced exercise tolerance, and pallor. He denies any blood loss. And investigation দেখালো হিমোগ্লোবিন 8.9, এমসিবি হচ্ছে নরমাল এবং ক্রিয়েটিনিন হচ্ছে 2.1। আল্ট্রাসাউন্ড করে বাইলেটারি স্মল কিডনি পাওয়া গেল। এট হুইচ সিকেডি স্টেজ ডাজ অ্যানিমিয়া টিপিক্যালি অকার? এটা আমরা জানি স্টেজ 3B তে হয়। স্টেজ 3B টা কত? 30 থেকে আপনার 44। এটা আমরা শুরুতেই দেখেছিলাম কোশ্চেন সলভ করার শুরুতেই, তাই না? তাহলে এটা থেকে এই ছকটা আপনাদের জন্য 5 স্টার, এটা ভালো করে দেখে যান। 45-এ চলে আসেন। এখানে কি বলেছে, 68-year-old man with a history of type 2 DM hypertension CKD stage 3 is scheduled for a CT abdomen with IV contrast. He is on metformin, ACE inhibitor, and diabetes. The patient is high risk of developing contrast induced nephropathy. Best আমাদের প্রিভেন্টিভ মেজার কি হবে? বেস্ট প্রিভেন্টিভ মেজারের মধ্যে হচ্ছে ফ্লুইড কারেকশন। ঠিক আছে, ফ্রি ওরাল ফ্লুইড তো আমরা দিবই, সাথে আইভি আইসোটোনিক স্যালাইন দিতে পারি, এবং পেশেন্টকে কতটুকু দিব, 500 ml দেবো, প্লাস যতক্ষণ প্রসিডিউরটা চলবে ততক্ষণ হচ্ছে 250 ml পার আওয়ার করে আমাদেরকে স্যালাইন দিয়ে যেতে হবে। ঠিক আছে, এখন তাহলে এটার অ্যান্সার কোনটা? ই। এই বক্সটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 18.4 কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথি রিস্ক ফ্যাক্টর কি, প্রিভেনশন আমরা কিভাবে করতে পারি, এবং যেহেতু পেশেন্টের মেটফরমিন পাচ্ছে, মেটফরমিনটাকে আমরা হোল্ড করবো, এনএসএস পেলে এনএসএস হোল্ড করবো। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। 18.4 এটা হচ্ছে ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি স্টার বক্স, এটা খুব ভালো করে দেখে যাবেন কিভাবে প্রিভেনশন করবো এবং কি কি রিস্ক ফ্যাক্টর আছে। কোশ্চেন 46-এ চলে আসেন। A 58-year-old man with end-stage renal disease on regular hemodialysis develops sudden hypotension and mild chest discomfort during dialysis. He becomes lightheadedness and nauseous. Vitals during dialysis, BP হচ্ছে 80-50, heart rate হচ্ছে 98. What should your initial plan? আচ্ছা, ইনিশিয়াল প্ল্যান কি হবে আমাদের? এখানে হচ্ছে ফার্স্টে আমরা কি করব, পেশেন্টের একটা পটাশিয়াম লেভেল দেখতে পারি, তাই না? যেহেতু পেশেন্টের ইএসআরডি এর পেশেন্ট এবং পেশেন্ট রেগুলার বেসিসে হেমোডায়ালাইসিস পাচ্ছে, হাইপোটেনশন আছে পেশেন্টের। সো পেশেন্টের আমরা একটা হেমোডায়ালাইসিস করবো, একটা যেহেতু লাইট হেডেডনেস এবং নরসিয়া, সো আমরা একটা ইসিজি করব। তাহলে হচ্ছে আপনার কি করতে পারি, ইসিজি করতে পারি, চেক পটাশিয়াম, এন্ড হচ্ছে ডায়ালাইসিসটাকে আমরা স্টপ করে দিব। 18.37 নাম্বার বক্স যদি দেখেন, দেখেন কি বলা আছে, হাইপোটেনশনের জন্য আমরা ফার্স্টে ইয়া করতে পারি, আপনার স্যালাইন ইনফিউশন করতে পারি, যদিও ডায়ালিসিস পেশেন্টের জন্য এটা ক্ষতির কারণ হতে পারে, এবং কার্ডিয়াক ইসকেমিয়াকে আমরা এক্সক্লুড করার জন্য একটা ইসিজি করব, এবং অ্যারিথমিয়া আছে কিনা যেটার জন্য আমরা পটাশিয়াম লেভেলটাকে দেখবো, এবং ডায়ালিসিসটা আপাতত বন্ধ রাখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে ডি। 47-এ আসেন। Allograft was done in a ESRD patient as a part of renal replacement therapy, but unfortunately allograft dysfunction occur after 1 week. Which may be the cause? আচ্ছা, তাহলে এক সপ্তাহ অ্যালোগ্রাফট করার পরে এক সপ্তাহ পরে হচ্ছে পেশেন্টের ইয়া হইলো, ডিসফাংশন হইলো, তাহলে এটার কজ কি হতে পারে? উইকস এর মধ্যে দেখেন, উইকস এর মধ্যে কি আছে, অ্যাকিউট রিজেকশন ইউজুয়ালি লেস দেন 3 মান্থ। এখানে কি হয়, ক্যান অকার লেটার অন নন উইথ নন অ্যাডহারেন্স অথবা ইনসাফিসিয়েন্ট ইমিউনোসাপ্রেশন। ঠিক আছে, ইনসাফিসিয়েন্ট ইমিউনোসাপ্রেশন, তাহলে এখানে অ্যান্সার কি আছে, ইনসাফিসিয়েন্ট ইমিউনোসাপ্রেশন আছে কিনা আমরা দেখি। ইনসাফিসিয়েন্ট ইমিউনোসাপ্রেশন, এটার অ্যান্সার হবে বি। 48-এ চলে আসেন। 48-এ কি বলা আছে, এ 20-year-old ওমেন প্রেজেন্টস উইথ মাসল উইকনেস এন্ড লেথার্জি, হিজ প্লাজমা সোডিয়াম হচ্ছে, প্লাজমা সোডিয়াম হচ্ছে 138, পটাশিয়াম 2.1, তার মানে কম আছে, বাইকার্বনেট 12, ক্লোরাইড হচ্ছে 113, এবং ক্রিয়েটিনিন 62। ডায়াগনোজড হচ্ছে কি হিসাবে, পেশেন্টের রেনাল টাইপ 1 রেনাল টিউবুলার এসিডোসিস। আচ্ছা, which one of the following most significant clinical presentation of distal renal tubular acidosis that differentiate it from the proximal renal tubular acidosis? মানে টাইপ 1 থেকে আমরা টাইপ 2 টাকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি? আচ্ছা, এখানে দেখেন 5 নাম্বার, ইউরিনারি পিএইচ ইন দা টাইপ 1 ক্যান বি লোয়ার্ড বিলো, না এখানে লোয়ার্ড হবে না। ঠিক আছে, এটা তাহলে ফলস। তাহলে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস তো দুইটাতেই কমন থাকবে।
এটাতে ডিফারেন্সিয়েট করার কোনো পটাশিয়াম ডিপ্লেশন দুইটাতে থাকবে, ফেলু টু থ্রাইভ এর কোনো ইয়া নাই। তাহলে এখানে রেনাল স্টোন ফর্মেশন দিয়ে আমরা ইয়ে করতে পারি। আমরা জানি টাইপ 1 এর সাথে কি কি অ্যাসোসিয়েটেড, রেনাল স্টোন ফর্মেশন অ্যাসোসিয়েটেড। সো এখানে আমরা বলতে পারি যে টাইপ রেনাল স্টোন ফর্মেশন টাইপ 1 এ থাকবে এবং টাইপ 2 তে হচ্ছে রেনাল টিউবুলার রেনাল স্টোন ফর্মেশন থাকবে না। সো এটাতে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, অ্যান্সার হচ্ছে সি হবে। 49 এ চলে আসেন। A 70-year-old female with heart failure was referred to medical team after presenting with an acute kidney injury secondary to over diuresis and nephrotoxin. Remiprin and spironolactone দেওয়া হয়েছে। পেশেন্টের ল্যাব বায়োকেমিস্ট্রি ল্যাব notified the team regarding a blood result from sample sent in the emergency department. Potassium 7.3 আছে, blood pressure 90/55, insulin and dextrose, calcium gluconate, salbutamol nebulizer IV 0.9%, normal saline was given. Her nephrotoxin and diuretics was held. ECG করে দেখা গেল পেশেন্টের হার্ট রেট 70, PR interval, QRS complex, TOF সবকিছুই নরমাল আছে। Currently, she is passing around 40 ml of urine into catheter per hourly. As she is stable, it is planned to start to reduce her total body potassium. এখন টোটাল বডি পটাশিয়াম মানে বডি থেকে পটাশিয়ামটাকে বের করে দেওয়ার জন্য আমরা কি ট্রিটমেন্ট দিতে পারি, সেটা হচ্ছে ক্যালসিয়াম রেজোনিয়াম। ঠিক আছে, বি অ্যান্সার হবে বি। দেখেন রিমুভ পটাশিয়াম ফ্রম দ্য বডির জন্য আইভি ফ্লুসেমাইড, নরমাল স্যালাইন, আয়ন এক্সচেঞ্জ রেজিন, আর হচ্ছে আপনার ওরালি আর রেক্টালি আর ডায়ালাইসিস। তাহলে এখানে আয়ন এক্সচেঞ্জ রেজিন বা পটাশিয়াম রেজো ক্যালসিয়াম রেজোনিয়ামটা আমরা দিতে পারি। ঠিক আছে, অ্যান্সার তাহলে বি। 50 তে চলে আসেন। A 56-year-old man presents to the urology clinic. He has been suffered from recurrent episodes of renal colic. সিটি স্ক্যান করে দেখা গেল পেশেন্টের মাল্টিপল স্টোন আছে এবং 24 hour ইউরিন কালেকশন রিভিলস হাই ইউরিনারি ক্যালসিয়াম। What is the single best medication might reduce his stone formation? The stone formation reduce এর জন্য কি আমরা কোনটা দিতে পারি? ঠিক আছে, তাহলে আমরা জানি স্টোন ফর্মেশন রিডিউস করে কারা কারা, থায়াজাইড ডায়াবেটিক্স হচ্ছে বেস্ট। ঠিক আছে, তাহলে এছাড়া আর কে কে করে, অ্যালোপিরিনল করতে পারে যদি ইউরেট এক্সপ্রেশন হাই থাকে। এখানে ইউরেট এক্সপ্রেশন হাই এর কথা কিছু বলা নাই। ঠিক আছে, তাহলে এখানে থায়াজাইড ডায়াবেটিক্সটা আমরা ইউজ করতে পারি। এছাড়া আর কি কি হেল্প করে হচ্ছে পটাশিয়াম সাইট্রেটটাও আমরা দিতে পারি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আপনার থায়াজাইড ডায়াবেটিক্সটাই এখানে বেস্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা 25টা এমসিকিউ ছিল, 25টা এসবিএ ছিল। আশা করি কারো কোনো সমস্যা নাই। যদি আপনাদের মনে হয় যে কোনোটাতে কোনো কোয়ারি আছে বা হচ্ছে বুঝতে পারছেন না, আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন। থ্যাংক ইউ অল ফর পেশেন্স হেয়ারিং।